বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয়ে 17,345 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের 1.85%। গত বছরে 16,952 কোটি টাকার তুলনায় এটি বৃদ্ধি নির্দেশ করে। মাননীয় স্পিকার, এর মধ্যে উন্নয়ন ব্যয় 17,192 কোটি 82 লক্ষ টাকা, যেটা নাকি 99.12%, এবং পরিচালনা ব্যয় 152 কোটি 22 লক্ষ টাকা, যেটা হলো 0.88%। এর মাধ্যমে স্পষ্ট যে আমরা অবকাঠামো উন্নয়ন, গবেষণা, সক্ষমতা বৃদ্ধির সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। মাননীয় স্পিকার, দৈনিক পরিচালনার ব্যয়ের চেয়ে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন ব্যয় 14,938 কোটি 86 লক্ষ টাকা, জ্বালানি বিভাগের 2,254 কোটি 16 লক্ষ টাকা প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাননীয় সদস্যবৃন্দ দেশবাসীকে জানাতে চাই কিভাবে আমরা গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সমস্যাগ্রস্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। মাননীয় স্পিকার, আমরা পূর্ববর্তী সরকারের একটা বিধ্বস্ত বিদ্যুৎ অবস্থা পেয়েছি। আমাদের গত 15 বছরে এই বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়কে একেবারে ধ্বংসের প্রান্তে নিয়ে চলে গেছে। আমাদের বিদ্যুৎ খাতে 56,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে, এবং যেসব চুক্তির মাধ্যমে সভরিন গ্যারান্টি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রাইভেটে যে খাতটা দিয়ে দিয়েছে, সেগুলোকে সভরিন গ্যারান্টি দিয়েছে, এবং এমনভাবে এগ্রিমেন্ট করা হয়েছে যে এগ্রিমেন্টগুলোকে আমরা যদি পুনর্বিবেচনা করতে যাই, তাহলে আমাদের সভরিন গ্যারান্টি এনক্যাশ করার মতো হুমকি দেওয়া হয়। তারপরেও আমরা তাদের সাথে বসে আমরা যাতে উইন উইন বেসিসে আমরা বিদ্যুৎও পাই এবং তাদেরকেও যেন বিদ্যুৎ চালিয়ে যেতে পারে, সেই ব্যবস্থার জন্য আমরা সচেষ্ট আছি। মাননীয় স্পিকার, আমরা এইবার অনেকে বাজেট আলোচনায় বলেছে এবার বাজেটে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে বেশি টাকা দেওয়া হয় নাই। আসলে আমরা একটা বিদ্যুতের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন দিগন্ত উন্মোচন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট। মাননীয় স্পিকার, আপনি হয়তো জেনেছেন যে অলরেডি এই নবায়নযোগ্য রিনিউয়েবল এনার্জি এটা যেন মানুষের কাছে সহজলভ্য হয়, সেই জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী এই যে সোলার পাওয়ারের জন্য যেসব যন্ত্রাংশ লাগে এবং সোলার পাওয়ারের যে ক্যাপাসিটি ব্যাংক লাগে, এইসবের উপর থেকে সম্পূর্ণভাবে রেয়াত মুক্ত করে দিয়েছে। মাননীয় স্পিকার, শুধু রেয়াত মুক্তই করে নাই, এখান থেকে যে ইনকাম হবে 2031 সাল পর্যন্ত, যেটাকে বলে ডিউটি হলিডে, ট্যাক্স হলিডে বলে, সেটা দিয়ে দেওয়া হয়েছে। তার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা যেটা আমাদের অ্যালোকেশন দেওয়া হয়েছে এবং তার সাথে যদি আমরা ট্যাক্স হলিডে এবং ডিউটিতে অ্যাড করি, তাহলে কিন্তু
আমাদের বাজেটে আমাদের যে অ্যালোকেশন দেওয়া হয়েছে সেটা অনেক বেশি। মাননীয় স্পিকার, আপনার এটা করার ফলে আমরা যে টার্গেট ঠিক করেছি যে 2030 সাল পর্যন্ত আমরা 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার আমরা এখানে নিয়ে আসব, এটা অতি দ্রুত গতিতে হবে। কেননা আমরা এটা সরকারি খাতে না, আমরা এটা ব্যক্তি খাতে দেব এবং এই ডিউটি ফ্রি ট্যাক্স হলিডের ফলে আমাদের দেশীয় ইনভেস্টাররা উৎসাহিত হবে, বিদেশীয় ইনভেস্টাররা উৎসাহিত হবে। এই উৎসাহ হওয়ার ফলে আমরা আশা করি অতি দ্রুত বাংলাদেশ সোলার পাওয়ারে সেলফ সাফিসিয়েন্ট হবে এবং এর সাথে আমাদের উইন্ড পাওয়ার আছে, এর সাথে আমাদের ওয়েস্ট টু পাওয়ার আছে, এগুলো উৎসাহিত হবে। উৎসাহিত হওয়ার ফলে আমাদের এই যে নবায়নযোগ্য বিদ্যুতায়ন তা দ্রুত গতিতে প্রসার লাভ করবে। মাননীয় স্পিকার, আমাদের এই নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার করে এদেশের যে যানবাহন, বৈদ্যুতিক যানবাহন ইভি খাতে আমরা আমদানি করার জন্য এখানে ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে বাস এবং অন্যান্য যানবাহনকে ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। তাতে এরা উৎসাহিত হবে এবং এটা উৎসাহিত হলে ইলেকট্রিক যানবাহন চলাচল করলে আমাদের জ্বালানি খাতে যে আমদানি অনেক অংশ কমে যাবে। তাতে আমাদের দেশের অনেক বৈদেশিক অর্থ সাশ্রয় হবে। এগুলো সবই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে প্রশ্ন আসবে আপনার যে আমরা একদিকে সোলারের দিকে যাচ্ছি, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছি, অন্যদিকে যে ফসিল ফুয়েল, গ্যাস, তেল, এই পাওয়ার স্টেশনগুলো কেন আমরা চালিয়ে যাব? মাননীয় স্পিকার, আপনাকে আমাদের যে সোলার পাওয়ার এটা একটা নির্দিষ্ট সময়ে আসে এবং আমরা যে পাওয়ার ব্যাংক তাতে আমরা রিজার্ভ করি, কিন্তু অনেক সময় বিশেষ করে আমাদের দেশে মৌসুম যখন বর্ষাকালীন অবস্থাতে তখন আমরা সূর্যের রশ্মিটা কম পাই, তখন আমাদের এই পাওয়ারটা কমে যাবে। সেই জন্য আমাদেরকে স্ট্যান্ড বাই হিসাবে আমাদের যে জৈব জ্বালানি, সেই জৈব জ্বালানিকে আমাদের ব্যবহার করতে হবে। সেই জন্য আমাদের যেসব পাওয়ার স্টেশনগুলো আছে সেগুলো চালাতে হবে এবং নতুন পাওয়ার স্টেশন করতে হবে যাতে দুইটার সাথে মেলে এবং কোনো সময় যেন কোনো অবস্থাতে কোনো ইমার্জেন্সি সৃষ্টি না হয়। মাননীয় স্পিকার, এটা একটা খুব চ্যালেঞ্জিং জব, কিন্তু আমরা মনে করি যে আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবো এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। মাননীয় স্পিকার, সে পদক্ষেপের মধ্যে আমাদের দেশে স্থল এবং জল বঙ্গোপসাগরে জ্বালানি তৈল উত্তোলন করার জন্য, গ্যাস উত্তোলন করার জন্য আমরা অলরেডি ইন্টারন্যাশনাল বিডিং ডিক্লেয়ার করে দিয়েছি এবং আশা করি আমরা আগামী নভেম্বরের মধ্যে আমরা এগুলো ক্লোজ করে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলিকে এবং আমাদের দেশীয় বাপেক্সকে সমৃদ্ধ করে এটা উত্তোলন করা শুরু হবে। মাননীয় স্পিকার, মনে রাখতে হবে গত
এই স্বৈরাচারী সরকার গত 17 বছরে কোনো কূপ খনন করে নাই, এক টিএসএফ গ্যাস উত্তোলন করে নাই, যার ফলে আজকে আমাদের দেশে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। এবং সেই গ্যাসের সমস্যা সমাধান করার জন্য আমরা এই পথে গিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে গ্যাস ইম্পোর্ট করে আমাদের দেশের শিল্প কারখানার চাহিদা মেটানোর জন্য ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় স্পিকার, আমাদের যে গ্রিডগুলো আছে, আমাদের এই গ্রিডগুলো আপগ্রেড করা হয় নাই, কিন্তু পাওয়ার স্টেশন অনেক করা হয়ে গেছে আপনার। এমনকি আমরা নিউক্লিয়ার পাওয়ার আনছি। আমাদের এই গ্রিডগুলোকে আপগ্রেড করে স্মার্ট গ্রিডে রূপান্তরিত করার জন্য আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি এবং আশা করি এই প্রকল্পগুলিকে আমরা সময় মতো ইয়েতে আনতে পারবো। তাছাড়া নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ সেডা বাজেট বরাদ্দ করা হয়েছে যাতে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার আরও ত্বরান্বিত হয়। দেশের সেই পাকিস্তান আমলে একটা রিফাইনারি করে যাওয়া হয়েছিল, সেই রিফাইনারি অনেক পুরনো হয়ে গেছে। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেকেন্ড রিফাইনারি তৈরি করার জন্য কারিগরি টেন্ডার করেছি। এখানে ফিজিবিলিটি স্টাডি হওয়ার পরে আমরা এটা পিপিপির মাধ্যমে আমরা এস্টাবলিশ করব। এছাড়াও আমরা আমাদের দেশে গ্যাস আমদানি করার জন্য আমরা এফএসআরও বসানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আমরা বিদ্যুতের আঞ্চলিক অবকাঠামো গ্রহণ করার চেষ্টা করছি। আপনারা জানেন, আমরা যদি ভুটান, নেপাল, ভারত এই তিনটা দেশ মিলে, চারটা দেশ মিলে আমরা যদি জলবিদ্যুতের ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে জ্বালানি যে খরচ, জলবিদ্যুতের তার খরচ নাই। আমরা সস্তায় বিদ্যুৎ আমদানি করে আমাদের মিল কারখানাগুলোকে বিদ্যুৎ দিতে পারব। তাছাড়া আমরা মিল কারখানাগুলোতে ক্যাপটিভ পাওয়ারের ব্যবস্থা করছি। এই ক্যাপটিভ পাওয়ারের ব্যবস্থা হলে আমাদের দেশের মিল কারখানাগুলোকে সচল রাখা যাবে এবং প্রোডাকশন বৃদ্ধি পাবে। প্রোডাকশন বৃদ্ধি পেলে আমাদের যে প্রোডাকশন কস্ট, সেই প্রোডাকশনটা কমে যাবে। মাননীয় স্পিকার, আমরা এই যে অবকাঠামো উন্নয়নের যে প্রচেষ্টা নিয়েছি, এই প্রচেষ্টা সফল হবে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদেরকে যে অর্থ বরাদ্দ দিয়েছে, এই অর্থ বরাদ্দ যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি এবং সেই অর্থ যেন ঠিকমতো ব্যবহার করা হয়, সেই জন্য আমরা খুব নিবিড় পর্যবেক্ষণ করব যাতে টাকাগুলো ঠিকমতো খরচ হয় এবং খরচ করে আমাদের যে অবকাঠামো উন্নয়ন জ্বালানি খাতের, সেটা যেন সুচারুভাবে করতে পারি। করলে আমি আশা করি যে এই 2026-27 যে বাজেট, সেই বাজেটের ফল ইনশাল্লাহ আগামী বাজেটের সময় আসার আগে আমরা পেতে শুরু করব। মাননীয় স্পিকার, তাই আমি মনে করি অনেকেই যারা বলেন যে বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে যথেষ্ট বাজেট দেওয়া হয় নাই, এটা সঠিক না। আপনি বিদ্যুৎ খাতে এবং জ্বালানি খাতে আর যেসব ব্যবস্থা মনিটারি ফিসক্যাল যে সাপোর্টগুলো দেওয়া হচ্ছে,
সেই সাপোর্টগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখব যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ বিদ্যুৎ খাতে এইবার দেওয়া হয়েছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে আমি এই বাজেট বাংলাদেশের উন্নয়নের একটা মাইল ফলক বাজেট এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ।